স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলি। ইসরায়েল হামাস সমঝোতার ইঙ্গিত, গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে, মধ্যস্থতাকারী 3 দেশের জোট তৎপরতা। শীর্ষ জেনারেলকে হত্যার কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি মস্কোর, কুরস্কে রুশ হামলা বৃদ্ধি, ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্বে নেটো। এবং আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে অচল ভারতের পার্লামেন্ট, অমিত শাহর পদত্যাগ দাবি, ফায়দা লুটতে চায় বিরোধীরা, দাবি মোদির। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, এবারে পুরো খবর। অবশেষে ইসরায়েল ও হামাসের মধ্যে আরেক দফায় সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে শিগগিরই আসতে পারে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে নতুন ঘোষণা, এমন আশার কথা জানিয়েছেন একজন ফিলিস্তিনি আলোচক। বিবিসিকে তিনি জানান, আলোচনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর আবারও শুরু করেছে চেষ্টা। এবার পাওয়া গেল ইতিবাচক খবর। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা এখন নীতি নির্ধারণী ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার বিবিসিকে এমনটা নিশ্চিত করলেন ফিলিস্তিনির এক শীর্ষ আলোচক। এ খবরে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে গাজাবাসী। এবার চূড়ান্তভাবে শেষ হবে সংঘাত, এমন প্রত্যাশা তাদের। যুদ্ধবিরতির খবরে মানুষ খুশি, সংঘাত নিয়ে সত্যিই আমরা হতাশ। আশা করছি এবারের আলোচনা ফলপ্রসূ হবে, অন্যবারের মতো এলোমেলো নয়। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৪৫,০০০। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ইসরায়েলের রাজধানী তেল আবিবে মঙ্গলবারও হামাসের সঙ্গে চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন গাজায় জিম্মিদের স্বজনরা। সরব হয়েছেন বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরা জিম্মিরাও। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহর বাহিনীকে ঘিরে ফেলবে ইসরায়েল, নেবে শেষ করে ফেলার প্রস্তুতি। তবে শেষ পর্যন্ত ইসরায়েলি হয়ে যাবে নিশ্চিহ্ন। নিবির আমিন, নিউজ 24। রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভকে হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিল রাশিয়া। মঙ্গলবার এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইউক্রেন। এরই মধ্যে কুর্স্ক অঞ্চলে রুশ হামলা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় সেনাপ্রধান। এদিকে যুক্তরাষ্ট্রের বদলে এখন থেকে ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা সমন্বয় করার দায়িত্ব পেয়েছে নেটো। মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা বিস্ফোরণে নিহত হন দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ। একটি বৈদ্যুতিক স্কুটারে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হয়ে তিনি ও তার এক সহকারী প্রাণ হারান। পরবর্তীতে কিরিলভকে হত্যার দায় স্বীকার করে ইউক্রেন। এরপরেই রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিলেন, শীর্ষ রুশ জেনারেলকে হত্যার জন্য আসন্ন প্রতিশোধের মুখোমুখি হতে হবে কিয়েভকে। একটি সন্ত্রাসী হামলার ফলে আমাদের সহকর্মী ইগোর কিরিলভ মারা গেছেন। শত্রুদের ধ্বংস করার জন্য সবকিছুই করতে হবে আমাদের। এরই মধ্যে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর উপর রাশিয়া আক্রমণ তীব্র করেছে বলে জানালেন ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা ওলেকজান্ডার সিরস্কি। পূর্ব দোনেৎস্ক অঞ্চলেও রুশ চাপ বেড়েছে বলে তথ্য দিলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের বদলে এখন থেকে ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা সমন্বয় করার দায়িত্ব ন্যাটো নিয়েছে বলে একটি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। কয়েক মাস বিলম্ব হলেও এই পদক্ষেপে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে আরও প্রত্যক্ষ ভূমিকা রাখার সুযোগ পেল সামরিক জোটটি। নিবির আমিন, নিউজ 24। দর্শক, ভারতের সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে অচল ভারতীয় সংসদের 2 কক্ষ। আম্বেদকরের নাম নেয়া ইদানিং একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, এই মন্তব্য জেরে বিরোধীদের তোপের মুখে পড়েন অমিত শাহ। বিরোধীদের দাবি, এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তবে নরেন্দ্র মোদীর অভিযোগ, অমিতের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে ফায়দা নিতে চায় বিরোধীরা। সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সংসদে বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন অমিত শাহ। সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বলেন, আম্বেদকরের নাম নেয়া ইদানিং ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।
इसके अनुरूप घटनाओं को অমিত শাহের এই মন্তব্যকে হাতিয়ার করে ক্ষোভ ছাড়ে ভারতীয় কংগ্রেস দল। বুধবার সকালে ভারতের সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে সংসদের বাইরে কংগ্রেস সদস্যরা বিক্ষোভ করেন। দাবি তোলেন অমিত শাহর পদত্যাগের। সরকার ও বিরোধী পক্ষের তীব্র বিতণ্ডতায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বুধবার বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ভারতবাসী দেখেছে একটি পরিবারতান্ত্রিক দল কিভাবে আম্বেদকরকে অপমান করেছে। মোদীর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী নয় বরং ভারতীয় সংবিধানের এই রূপকারকে বারংবার অবমাননা করেছে কংগ্রেস দল। আসমাতুলি, নিউজ 24। প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। স্থানীয় সময় মঙ্গলবার ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার কাছে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাতে 7.3 মাত্রার আফটারশক হয়। এসব ঘটনায় আহত হয়েছে কয়েক শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 1,16,000 জন। এদিকে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে কমপক্ষে 34 জন নিহত হয়েছেন। ঝড়ে হাজারো পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে। স্কুল ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ঘূর্ণিঝড়টির আঘাতে ফ্রান্সের মাউটে এখন পর্যন্ত 22 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এই ঝড়ের আঘাতে শত শত এবং সম্ভবত হাজার হাজার লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে চীন। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে 2025 সালে বাজেট ঘাটতি বেড়ে দাঁড়াবে জিডিপির 4%, যা দেশটির ইতিহাসের সর্বোচ্চ। রয়টার্স জানায়, একই সময়ে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য বজায় রাখা হবে প্রায় 5%। গত সপ্তাহে এক বৈঠকে এ বিষয়ে একমত হয়েছেন চীনের নেতারা। চলতি বছর প্রাথমিকভাবে 3% বাজেট ঘাটতির লক্ষ্য নেওয়া হয়েছিল। প্রতি বছর যুক্তরাষ্ট্রে $40,000 কোটি পণ্য রপ্তানি করে চীন। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণায় দেশটির শিল্প খাতে উদ্বেগ তৈরি হয়েছে। জাপানের দুটি শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ও নিসান বৈদ্যুতিক যানবাহন ইভি নির্মাতা একীভূত হওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে বলে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে চলতি বছরের মার্চ মাসে এই দুটি প্রতিষ্ঠান ইভি খাতে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে একমত হয়। বিশেষত চীনের প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে এমন পদক্ষেপ নিচ্ছে তারা। দুই কোম্পানি বিবিসিকে এক বিবৃতিতে জানায়, চলতি বছরের মার্চের ঘোষণা অনুযায়ী হোন্ডা ও নিসান ভবিষ্যতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা অন্বেষণ করছে, যেখানে তারা একে অপরের শক্তিকে কাজে লাগাবে। ক্ষুদ্র মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবনে সাফল্য পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ। তার নেতৃত্বে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের বিজ্ঞানীরা মাত্র 71 গ্রাম ওজনের এই ড্রোনটি উদ্ভাবন করেন। লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশি বংশোদ্ভূত রোবোটিক্স বিজ্ঞানী হাসান শহীদের নেতৃত্বে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন। 15 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 15 সেন্টিমিটার প্রস্থের এই ড্রোনের ওজন মাত্র 71 গ্রাম। মাইক্রোসোলার কপ্টার নামে পরিচিত এই সিস্টেম গড়ে 3 মিনিট পর্যন্ত উঠতে পারে। সূর্যের আলোর উপস্থিতিতে সিস্টেমটি নিজেই রিচার্জ হতে পারে। এই ড্রোন ব্যয় সাশ্রয়ী ও কম উচ্চতায় উঠতে সক্ষম। ইন্সপায়ারিং ইভিনিং উইথ রোবোটিক্স সায়েন্টিস্ট ডক্টর হাসান শহীদ শীর্ষক লন্ডন বাংলা প্রেস ক্লাবে বিশেষ অনুষ্ঠানে এই নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মাল্টি রোটর সোলার ড্রোন এটা 3.5 মিনিটস পর্যন্ত উঠতে সক্ষম এবং উড়ন্ত অবস্থায় এটা ভূমির যে কোনো ভিডিও করে সেটাকে আবার ভূমিতে প্রেরণ করতে পারে আর কি। বিজ্ঞানী হাসান শহীদ সোলার ড্রোন ছাড়াও মানুষের পরিপাকতন্ত্র ইন্সপেকশন, কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্সের এই শিক্ষকের গবেষণা প্রবন্ধের সংখ্যা 100টি। আসমাতুলি, নিউজ 24। দর্শক, একটি বৈদ্যুতিক বাতি বদলালেই পাওয়া যাবে 12 লাখ টাকা। তবে তার জন্য উঠতে হবে 600 মিটার উচ্চতার একটি টাওয়ারে। এভাবে বছরে 2 দিন জীবন বাজি ধরলেই আয় করা যাবে $1,30,000 মার্কিন। অনলাইন জুড়ে ঘুরে বেড়াচ্ছে এমনই এক চাকরির খবর।
একটি বৈদ্যুতিক বাতি বদলালেই পাবেন 12 লাখ টাকা, তবে আপনাকে উঠতে হবে 600 মিটার উচ্চতার একটি টাওয়ারে। এভাবে বছরে 2 দিন জীবন বাজি ধরলেই আপনি আয় করতে পারবেন 1,30,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 1,43,00,000-এরও বেশি। এমনই এক চাকরির খবর ঘুরে বেড়াচ্ছে অনলাইন জুড়ে। তবে এই চাকরির যোগ্য হতে হলে আপনাকে হতে হবে প্রচুর সাহসী। সম্প্রতি সায়েন্স 888 নামের একটি টিকটক চ্যানেলের ভিডিও দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। টিকটকের ওই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি 600 মিটার উচ্চতার একটি টাওয়ারে উঠে সেখানকার বৈদ্যুতিক বাতি বদলাচ্ছেন। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতি 6 মাস পর পর এই বিশেষ বাল্ব বদলে কোটিপতি বনে যান তিনি। তবে যতটা লোভনীয় বলে মনে হয়, আদতেও বিষয়টা তেমন নয়। এ বিশেষ কাজে থাকে না কোনো বাড়তি নিরাপত্তা, শুধুমাত্র কোমরে দড়ি পেঁচিয়ে ঘন্টায় 100 কিলোমিটার বেগে প্রবাহিত বাতাসের চাপ সহ্য করে 3 ঘন্টারও বেশি সময় ধরে উঠতে হয় 600 মিটার উচ্চতার এ টাওয়ারে। রুদ্ধশ্বাসিক কাজটি এশিয়ায় না থাকলেও ইউরোপ ও আমেরিকার সব জায়গাতেই রয়েছে। তবে অভিজ্ঞরা জানিয়েছেন, এত হাড় হিম করা কাজে নবীনদের প্রথম অবস্থাতেই দেওয়া হয় না বিরাট পারিশ্রমিক। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও নবীনরা পান ঘন্টায় মাত্র $17। তবে কোনো কোনো এলাকায় একটু বেশি হলেও সব জায়গাতেই প্রায় একই পারিশ্রমিক জোটে তাদের কপালে। আফরিদা ইফরাত, নিউজ 24। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। ইসরায়েল হামাস সমঝোতার ইঙ্গিত, গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে, মধ্যস্থতাকারী 3 দেশের জোর তৎপরতা। শীর্ষ জেনারেলকে হত্যায় কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি মস্কোর, কুরস্কে রুশ হামলা বৃদ্ধি, ইউক্রেনে সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্বে নেটো। এবং আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে অচল ভারতের পার্লামেন্ট, অমিত শাহর পদত্যাগ দাবি, ফায়দা লুটতে চায় বিরোধীরা, দাবি মোদির। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।